নিশানটা ঠিক মতো খাড়া করতে হবে। আমি সেই নিশান তো জাতীয়তাবাদ হতে পারে না, কারণ সেটা আমরা পার হয়ে এসেছি। সেই নিশান ধর্মবাদ হতে পারে না, কারণ সেটা পাকিস্তানে আমরা দেখেছি। সেই নিশান আমরা পশ্চিমা ডেমোক্রেসির কাজে যেতে পারি না, কারণ সেই পদ্ধতি আমরা দেখেছি। আমেরিকা যেখানে গিয়ে রাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে, সেইখানে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করতে পেরেছে, কিন্তু ফেল করেছে যে জায়গায়, ওই রাষ্ট্রগুলোকে সে পুনর্নির্মাণ করতে পারেনি। ইরাকে পারেনি, আফগানিস্তানে পারেনি, সিরিয়ায় পারেনি। কিন্তু ভিয়েতনামে দেখেন, ভিয়েতনাম আমেরিকার সঙ্গে দিদি ব্যবসা করছে, কারণ তার ভিতরটা সংগঠিত আছে। ফলে যে রাষ্ট্র নিজের ভেতরে শক্তিশালী, সংগঠিত এবং তার লক্ষ্য পরিষ্কার, মানে ইমান ও নিশান পরিষ্কার, সে আমেরিকা, ভারত, চায়না, রাশিয়া সবার সঙ্গে লেনদেন করতে পারবে। সে তার এখানে ভয় নাই। আমাদের রাস্তা হচ্ছে ভিয়েতনামের রাস্তা, যে আমরা আমেরিকার সঙ্গে ডিল করবো, চীনের সঙ্গে ডিল করবো, ভারত যদি নাকে খত দিয়ে আসে ডিল করবো। আমাদের কি করতে হবে? আমি তো অনন্ত শত্রুতার মধ্যে চলাচল করতে পারি না। এবং ডিল করার ক্ষেত্রে আমাদের আরেকটা পলিসি আসতে হবে, যেটা হচ্ছে, যেটা ইতিমধ্যে আমাদের মধ্যে আছে। আমাদের এক কবি, আপনি বলতে পারবেন হয়তো, কবিতার বইয়ের নাম হচ্ছে ভাতের ভূগোল। কার যেন, কিন্তু আমার নামটা খুব পছন্দ হয়েছে। যারা ভাত খায়, ভাতের ভূগোল, যারা ভাত খায়, ভাতের ভূগোলের বাসিন্দা কারা? বাংলাদেশ, মায়ানমার, ইন্দো চায়না, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস থেকে জাপান পর্যন্ত। এই পুরো বেল্টটার মানুষ ভাত খায়, ধান উৎপাদন করে। এদের অর্থনীতি, সমাজের গঠন কাছাকাছি রকমের। এরা আপনার ন্যাচারাল অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং সামাজিক সহযোগী। আপনি যদি এশিয়ান হাইওয়ে করেন, তাহলে এইসব দিকে আমি করবো। আমি ট্রানজিট কেন করবো ভারতের জন্য? আমি প্রয়োজনে কুন্ডিংয়ে যাবো সস্তা প্লেনে করে, ওখানে বাংলাদেশ বানানো হবে। চীন বুঝতে পারলেই বানাবে, ব্যবসা ধান্দা তো সবারই আছে। বাংলাদেশের লোকের ওখানে হোটেল রেস্টুরেন্ট চালাবে, বাংলাদেশিরা গিয়ে ডাক্তার বিনোদন কেনাকাটা করবে কাছে। যদি ভারত মনে করে যে তাদের দেশে আমাদের দেবে না, বা তাদের চিকিৎসার জন্য দুইটা খোটা দেবে, আমাদের জন্য সব পথ খোলা বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে, এই যে আটকে রাখা হয়েছিল 15 বছর, এই আটকানো ছিল ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে আটকে রাখা, যেটা ছিল আমাদের সম্পদ। তাকে বেকারত্বে এবং তাকে কিশোর গ্যাং বলা হয়েছে, তাকে মাদকে ডুবিয়ে দেওয়া হয়েছে, নানান কিছু করা হয়েছে। এই কিশোর গ্যাং তো হচ্ছে বড় নেতাদের ছোট অনুসারী, তারা কিশোর গ্যাং। তারা আমার কিশোর সন্তানকে পর্যন্ত করাপ্ট করেছে, এইরকম পিশাচ তারা। তো সেইটা যখন মুক্ত হয়ে যাবে, তা আমার এনার্জি তো ডুবল। তাহলে এখন আমাদের এই বাস্তববাদী রূপরেখাগুলো লাগবে। যেমন সংবিধানের প্রশ্নটা এসেছে, ওইটা বলে আমি শেষ করি। সংবিধান, আমরা একটা সুন্দর সংবিধান, তো এটা ডক্টর কামাল হোসেনের মতো ঘরে বসে লেখা যেতেই পারে ভারতের সংবিধান অনুকরণ করে, কিন্তু সেই সংবিধান তো ওই সরকারি 72 সংবিধান 74 বদলায় দিল বাকশাল করে। কারণটা হচ্ছে গ্রাউন্ড না। আমি এটা দোষ দিচ্ছি না, এটা ভালো মন্দ বিচার করছি না যে ওটা ভালো করছে না খারাপ করছে। কথা হচ্ছে, ভালো সংবিধান ভালোভাবে লিখলে হয় না, বাস্তবতা অনুযায়ী লিখতে হয়। আপনার দেশের যে কন্ডিশন, আপনি যে পর্যায়ে আছেন ইতিহাসের, রাজনীতির, অর্থনীতির, হ্যাঁ, সেই পর্যায় থেকে সংবিধানটা লিখতে হবে। ফলে এটা জনগণের অংশগ্রহণ ছাড়া লেখা সম্ভব না। দ্বিতীয়ত, ভালো জিনিস লিখলেন তার পাহারা কে দেবে? এই সংবিধানের সুন্দর জিনিস করলে বাস্তবায়ন করবে কে? উপদেষ্টা তো কালকে থাকবেন না, বা ওনারা থাকলেও কি করতে পারবেন? এই দেশে বিগ পাওয়ার হাউসের যে ক্ষমতাগুলো এখনো রয়ে গেছে, বিগ বিজনেসের ক্ষমতা, বিগ মিডিয়ার ক্ষমতা, তাদের যে মাদক চোরাচালান নেটওয়ার্ক, কালকে একজন বলছিলেন, সুন্দর কথা সেটা, যে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি এখন আসে নাই, কিন্তু সিস্টেম চলছে। কারণ ওই যে সিন্ডিকেট নেটওয়ার্ক, যে রাস্তার সিন্ডিকেট, বাস স্ট্যান্ডের সিন্ডিকেট, পাড়ার সিন্ডিকেট, হসপিটালের সিন্ডিকেট, সচিবালয়ের সিন্ডিকেট, সবগুলো সিন্ডিকেট মেকানিজম অক্ষত আছে। ফলে তারা আগে দুর্নীতি বেশি করতো, চাঁদাবাজি বেশি করতো, এখন কম করছে। কিন্তু তারা ওটাই রাষ্ট্র, ওটাই কিন্তু প্রশাসন, বাকি প্রশাসন তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে আছে। ফলে এই হোল জিনিসটা যেটা আমাদেরকে তৈরি করা একটা নেটওয়ার্ক, মাদক মাফিয়া এবং দাবাং এবং পাপিয়া নেটওয়ার্ক, এটা আছে না। যে কোনো মাফিয়া তন্ত্রের একটা বড় মুদ্রা হচ্ছে নারী, টাকা, তারপরে নারী। কারণ সেটা নারীকে করাপ্ট করে, নারীকে বিনিময় করে, এবং হারুনের ভাতের হোটেল তারা উদাহরণ। ফলে এগুলি আপনি একসময় গবেষণা করে এগুলো করবেন, এগুলো ধরে কাজ করবেন, পরে স্তরে কি পরিমাণ ভয়াবহ বিপর্যয় তারা ঘটিয়েছে, দূষণ ঘটিয়েছে, আপনারা জানতে পারবেন। তো সেই জিনিসটা তো রয়ে গেছে, সেটা তো ভাঙা হয়নি। আপনি আগে এটা ভাঙবেন না সংবিধানের যে বিতর্ক আসবে আমার, সেখানে কোথায় কি থাকবে, কোথায় দোয়া থাকবে, কোথায় সূরা থাকবে, কোথায় কবিতা থাকবে, কোথায় ব্রিটিশ আইন থাকবে, কোথায় ইসলাম থাকবে, কোথায় কতটুকু থাকবে না। এই বিতর্ককে আজকে আমাদের জন্য প্রয়োজন কিনা? আমরা তখন আজকে যে ইউনিটি আছে, আমার সেই ইউনিটিটা
খন্ড খন্ড হয়ে যাবে। ইতিমধ্যে এই খন্ড খন্ডেরই লক্ষণ দেখা যাচ্ছে। ওই যে আমি ফরাসি বিপ্লব উদাহরণটা দিলাম, বিপ্লবের পরে তারা খন্ড খন্ড হয়ে গেছিল, করে কম্পিটিশনে নেমে পড়েছিল যে কে রাষ্ট্র ক্ষমতা একা একা যাবে। তাহলে যে একা ক্ষমতা যাওয়ার একচেটিয়াপনা, এটাই হচ্ছে প্রতিবিপ্লব, এটাই আওয়ামী লীগের পদ্ধতি। কেউ যদি মনে করে, বিএনপি মনে করে যে আমি একা ক্ষমতায় যাবো আর কাউকে শেয়ার করবো না, ওটা ইয়ে পদ্ধতি। আবার যদি কেউ মনে করে আমি জামাত জামাত বিএনপি ঠেকাও, সেই 2006-08 মতো, যেটা আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজে, রাজনীতিতে, মিডিয়ার মধ্যে আলামতগুলো খেয়াল করেন, বিএনপি ঠেকাও যে ইয়েটা শুরু হয়েছে, একসময় জামাত ঠেকাতে গিয়ে আপনি